স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি জব শিট সমাধানে। আজকে আমরা দেখব কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে কিভাবে একটি জব সমাধান করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে একটি জব শিট রয়েছে। এখানে প্রথমে কিছু কাজের ধাপ বা স্টেপ দেওয়া রয়েছে এবং তার নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এবং তার নিচে খেয়াল করে দেখতে পাবেন এখানে মান্থলি ওয়ার্কার পেমেন্ট রিপোর্ট রয়েছে। সো এই জবটা আমরা এই স্যাম্পল অনুযায়ী স্পেসিফিকেশন এবং স্টেপ ফলো করে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা সম্পূর্ণ করব। তো সর্বপ্রথম আমরা যদি কাজের ধাপের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো এখানে রয়েছে যে কাজের ধাপ। এরপর দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে জবের জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক সরঞ্জাম পিপি পরিধান করুন, যেটা আমাদের কাজের ধাপের ভিতরে পড়ে। অবশ্যই সবাইকে বলবো যে আপনারা যখন কোনো জব শুরু করবেন কাজের ধাপগুলো ফলো করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে আপনাদের কাজগুলো গুছানো হবে এবং কাজের ভিতরে ভুল ত্রুটির পরিমাণ কমে যাবে। তো প্রথমে এখানে আমাদের পিপি পরিধান করার জন্য বলা হয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর এখানে বলা হয়েছে যে প্র্যাকটিক্যাল বা ডেমনস্ট্রেশনকালীন প্রয়োজনীয় পেশাগত স্বাস্থ্য বা নিরাপত্তা বা ওয়াশ পর্যবেক্ষণ করার জন্য বলা হয়েছে এবং যথাযথভাবে সেটা অনুসরণ করার জন্য বলা হয়েছে। সো 3 নম্বরে এরপর বলা হয়েছে যে প্রদত্ত জব শিটটি এবং স্পেসিফিকেশন শিটটি ভালো করে পড়ার জন্য বলা হয়েছে। আমরা যেহেতু জবটা সম্পূর্ণ করব, আমরা যদি এগুলো ভালো করে না পড়ে বোঝার চেষ্টা না করি তাহলে আমাদের কাজের ভিতরে ভুল ত্রুটির পরিমাণ বেড়ে যাবে। এরপর এখানে 4 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে কাজের প্রয়োজনের জন্য টুলস ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্ট যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করার জন্য বলা হয়েছে। 5 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে পিসি বা অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে তার সাথে বৈদ্যুতিক সংযোগ সঠিকভাবে দেওয়া রয়েছে কিনা সেটি নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এরপর 6 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে কম্পিউটারের সাথে যে ডিভাইসগুলো আছে সেগুলো সংযুক্ত আছে কিনা। সো এক্সাম্পল হিসাবে আপনারা কাজ শুরু করলেন, দেখলেন যে আপনাদের মাউস কম্পিউটারের সাথে সংযুক্ত নাই, আবার দেখলেন যে কিবোর্ড সংযুক্ত নাই। তো এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি জব যখন শুরু করবেন অ্যাসাইনমেন্ট যখন শুরু হবে তারপরে যাতে এগুলো খেয়াল করতে না হয় সেই জন্য পূর্ব থেকে এগুলো পরীক্ষা করে চেক করে দেখার জন্য বলা হয়েছে। তারপর 7 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে জবটি সঠিকভাবে সম্পাদন করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আপনার কম্পিউটারে প্রস্তুত আছে কিনা সেটি নিশ্চিত করার জন্য বলা হয়েছে। সো আপনি যেহেতু স্প্রেডশিট বা এক্সেল নিয়ে কাজ করবেন, আপনি দেখলেন যে আপনার কম্পিউটারে অন করে দেখলেন যে এক্সেল নাই। সো এই ধরনের সমস্যা যদি না পড়েন, আবার বাংলা টাইপিং করবেন, এখন দেখছেন যে আপনার বাংলা টাইপিং সফটওয়্যার বিজয় বা অব্র নাই, ইনস্টল করা নাই। সো এই ধরনের সমস্যা যদি আপনি না পড়েন সেটি আপনাকে আগে থেকেই এই ধাপের মাধ্যমে নিশ্চিত নেওয়ার জন্য বলা হয়েছে। এরপর 8 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে আপনাদের ডেস্কটপ কম্পিউটারে আপনার নিজের নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে এবং তারপর বলছে যে সদ্য তৈরিকৃত ফোল্ডার জব 2 নামে একটি এক্সেল ফাইল তৈরি করুন এবং সেখানে সেভ করার জন্য বলা হয়েছে। অর্থাৎ আমরা যে ডেস্কটপে যে ফোল্ডারটা তৈরি করব সেই ফোল্ডারের ভিতরে এক্সেলে একটি ফাইল সেভ করার জন্য বলা হয়েছে যেটার নাম থাকবে জব 2। সো চলুন আমরা এই কাজটা সম্পূর্ণ করি। তো আমরা চলে আসি ডেস্কটপ স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ স্ক্রিনে অলরেডি আমি একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। আশা করি আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন। এবার আমরা ফোল্ডারটাকে ওপেন করি এবং তার ভিতরে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে আমরা একটি এক্সেল ফাইল জব 2 নাম দিয়ে সেভ করে রেখেছি, যেটা আগে থেকে আমি করে রেখেছি। আশা করি এই কাজটুকু আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে 10 নম্বর পয়েন্ট করার আগে হচ্ছে আমাদের ফাইলটাকে ওপেন করে নিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের এক্সেল ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেলের ভিতরে এখানে কিছু ইনফরমেশন আমরা আগে থেকেই লিখে রেখেছি। আপনারা চাইলে এটাকে দেখে লিখে রাখতে পারেন। আমাদের যে স্যাম্পল ছিল স্যাম্পল থেকে আমরা এই অংশটুকু আগে থেকে নিয়ে নিয়েছি যাতে আমাদের এই অংশটুকু লিখতে যাতে সময় প্রয়োজন না হয়
আমাদের ভিডিওর দৈর্ঘ্য যাতে বেশি বড় না হয় সেই জন্য আগে থেকে এই কাজটা করে রেখেছি। সো স্যাম্পল থেকে এরপর আমরা এখান থেকে দেখব যে 10 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে পেজের যে সাইজ সেটা ওরিয়েন্টেশন নির্ধারণ করার জন্য বলছে এবং মার্জিন নির্ধারণ করার জন্য বলছে। সো আমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে পেজ হচ্ছে A4 এবং পেজের ওরিয়েন্টেশন পোর্ট্রেট। এরপর বলছে যে টপ 1 ইঞ্চি পরিমাণ, বটম 0.75, লেফট এবং রাইট 1 ইঞ্চি পরিমাণের মার্জিন দেওয়ার জন্য বলছে। সো আমরা এই কাজটা আমরা এখন করব। যেহেতু আমরা স্প্রেডশিটটা ওপেন করেছি, আমরা এখন এটাকে আমরা চলে আসব আমাদের ওয়ার্ক স্পেসের ভিতরে। দেন আমরা এখান থেকে সরাসরি চলে আসব পেজ লেআউট। পেজ লেআউটে যাওয়ার পরে আমরা প্রথমে এখান থেকে সাইজে ক্লিক করব এবং এখান থেকে আমরা A4 করে দেব। দ্বিতীয় নম্বর এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করব, এখান থেকে আমরা পোর্ট্রেট করে দেব। তারপরে এখান থেকে মার্জিনে ক্লিক করব এবং এখান থেকে আমরা কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্জিনগুলো দেওয়া রয়েছে। সো আমরা টপ এখান থেকে পরিবর্তন করে দেব। আমাদের টপ এখান থেকে 1 ইঞ্চি করার জন্য বলছে, আমরা 1 ইঞ্চি করে দিলাম। এরপরে সেটা বটম, আমরা এখান থেকে বটম হচ্ছে 0.75, আমরা এখান থেকে 0.75 করে দিলাম। লেফট আমাদের এখানে 1 ইঞ্চি এবং রাইট এখান থেকে 1 ইঞ্চি করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের মার্জিনটা ঠিক হয়ে যাবে। সো আশা করি এই কাজটুকু আপনারা করতে পারবেন। এরপরে 11 নম্বরের পয়েন্টে এখানে বলা হয়েছে যে স্প্রেডশিট সফটওয়্যারের যে ইন্টারফেস প্রস্তুত করার জন্য, যেমন রুলার বা ফর্মুলা বার প্রদর্শিত হচ্ছে কিনা সেটি নিশ্চিত করার জন্য বলছে। সো আমাদের এখানে যে রুলারটা আছে আপনারা দেখবেন, লক্ষ্য করলে এখানে আমাদের হচ্ছে ফর্মুলা বারটা দেখা যাচ্ছে। যদি এইটা কোনোভাবেই ফর্মুলা বারটা এখানে প্রদর্শিত না হইতো, এটাকে আমাদের প্রদর্শন করিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। সো এটা করার জন্য আমরা চলে আসবো এখান থেকে ভিউতে। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিউর এখানে আমাদের ভিউতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে শো নামে একটা অপশন রয়েছে এবং এখানে ফর্মুলা বার রয়েছে। সো এটা যদি আনচেক করা থাকে তাহলে আমাদের ফর্মুলা বারটা দেখা যাবে না। সো আমরা এখান থেকে টিক করে দেব, তাহলে আমাদের ফর্মুলা বার চলে আসবে। সো অলরেডি আমাদের ফর্মুলা বার ছিল, যদি না থাকতো তাহলে আমরা এখান থেকে এটাকে নিয়ে আসতাম। সো এটা আমাদের নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এরপর 12 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে যে স্যাম্পল এবং স্পেসিফিকেশন শিটের উল্লিখিত নির্দেশ অনুযায়ী কন্টেন্ট ইনসার্ট করুন। তাহলে স্যাম্পল এবং স্পেসিফিকেশন শিটে যেভাবে উল্লিখিত নির্দেশ আছে সেই অনুযায়ী আমাদের কাজ করার জন্য বলছে। সো আমরা এখান থেকে আমাদের যে স্যাম্পলটা রয়েছে, স্যাম্পলটাকে আমরা এখান থেকে তুলে নেব প্রথমে। সো আমরা প্রথমে স্যাম্পলটা কাজটা করে নিই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাম্পলটা আমরা অলরেডি করে রেখেছি এখানে। এবার হচ্ছে আমরা এখান থেকে এই লেখাটা হচ্ছে প্রথম সেলে লিখে নিয়েছি, আমরা এটা প্রথম সেলে রয়েছে। এবার হচ্ছে আমরা এই সেলগুলোকে একত্রে সিলেকশন করে আমরা হোম ট্যাব থেকে এখান থেকে মার্জিন সেন্টারে ক্লিক করব, তাহলে আমাদের মিডল পয়েন্টে চলে আসবে। এবং আমরা এইগুলোকে একত্রে সিলেকশন করে হোম ট্যাব থেকে আমরা এখান থেকে বর্ডারে ক্লিক করব এবং এখান থেকে অল বর্ডার দিয়ে দেব, তাহলে আমাদের এটা অল বর্ডার হয়ে যাবে। সো আমরা স্যাম্পল অনুযায়ী কাজটা সম্পূর্ণ করেছি। এরপর দেখি আমাদের এখানে স্টেপে আর কি বলা হয়েছে। এরপর এখানে 13 নম্বর বলছে যে স্যাম্পল এবং স্পেসিফিকেশন শিটে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী সেল ফরম্যাটিং নিশ্চিত করুন এবং জবের জন্য প্রয়োজনীয় ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করুন, এটাও বলছে। সো আমরা এখন এই 14 নম্বর পর্যন্ত অলরেডি করে রেখেছি, বাকি কাজগুলো পরবর্তীতে করব। এবার চলে আসি আমাদের এখানে আমাদের যে স্পেসিফিকেশন রয়েছে এখানে। সো স্পেসিফিকেশনে আমাদের এখানে বলা হয়েছে যে টাইটেল ফন্ট এরিয়াল, আদার ফন্ট তহমা। সো আমরা এই দুইটা কাজ করব এখন। সো টাইটেল ফন্ট হচ্ছে আমাদের এইটা হচ্ছে টাইটেল, আর এছাড়া এই যেগুলো রয়েছে নিচেরগুলো এগুলো হচ্ছে আদার্স, এগুলো আদার্স। সো টাইটেলটাকে আমরা সিলেকশন করব, সিলেকশন করে এটাকে আমরা এরিয়াল করে দেব। এরপরে বাকি লেখাগুলোকে আমরা সিলেকশন করব এবং এটাকে আমরা তহমা করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি তহমা করে দিচ্ছি এখান থেকে।
ওকে, সো আমাদের এই কাজটা হয়ে গেছে। এরপর তারপর এখানে বলছে যে টাইটেল ফন্ট সাইজ হচ্ছে 16। তো মান্থলি ওয়ার্কার পেমেন্ট রিপোর্ট, এটাই হচ্ছে আমাদের টাইটেল। সো এটাকে আমরা 16 ফন্ট সাইজ করে দেব। এখান থেকে এটাকে সিলেকশন করব, ফন্টে এখানে এসে আমরা এটার ফন্ট সাইজ 16 করে দেব। সো আমাদের এটা হয়ে গেল। এরপর এখানে বলছে যে সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী, অর্থাৎ কোন সেলটা মার্জ হবে, কোনটা বড় হবে ছোট হবে, সেটা আমাদের স্যাম্পলে যেভাবে দেওয়া রয়েছে সেই অনুযায়ী করার জন্য বলছে। এরপর বলছে যে ডেজিগনেশন ক্রিয়েটেড ড্রপ ডাউন লিস্ট সিলেক্ট ফ্রম গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি। সো আমাদের এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য বলা হয়েছে। সো আমরা এখানে চলে আসি আমাদের ডেজিগনেশনে, আমরা এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। সো তার জন্য প্রথমে আমরা এটাকে সিলেকশন করে নেব আমাদের ডেজিগনেশনটা। এরপর আমরা চলে আসবো এখান থেকে ডাটা, এরপর এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এনি ভ্যালু পরিবর্তন করে এখান থেকে আমরা লিস্টে ক্লিক করব এবং এখানে সোর্সে ক্লিক করব। সোর্সে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেই ড্রপ ডাউন হবে সেটা আমরা করব। সো আমরা এখান থেকে প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে গ্রেড 1, গ্রেড এ। এখানে একটা কথা বলে রাখি, এখানে যেভাবে লিখব প্রত্যেকটা লেখা আমরা সেইমভাবে লেখার চেষ্টা করব। সো এখানে গ্রেড এ হবে, তারপর আমরা এখানে একটা কমা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখানে হবে গ্রেড বি, কমা, তারপর হচ্ছে গ্রেড সি। সো আমরা 3টে গ্রেড এখানে দিয়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের গ্রেড ড্রপ ডাউনটা এখানে চলে আসবে। সো আশা করি আপনারা এই ড্রপ ডাউনটা তৈরি করতে পারবেন। এরপর আমরা স্যাম্পল অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে নেব। সো স্যাম্পলে আমাদের এখানে দেওয়া রয়েছে যেভাবে দেখতে পাচ্ছেন, প্রথমে এ, গ্রেড এ, বি, গ্রেড সি, গ্রেড এ, গ্রেড বি। সো এভাবে যেভাবে রয়েছে আমরা এভাবে সাজিয়ে নেব এখানে। তো আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে এ, তারপর হচ্ছে সি, তারপরে আবার এ রয়েছে, তারপরে হচ্ছে বি, তারপর এখানে হচ্ছে সি, তারপর হচ্ছে এখানে বি, তারপর হচ্ছে এ। সো আমরা ড্রপ ডাউনের মাধ্যমে আমাদের এই ডেজিগনেশন এটাকে আমরা সম্পূর্ণ করে নিয়েছি। এরপর পরবর্তী স্টেপে এখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। সো এখানে আমাদের বলা হয়েছে যে ইউজ দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য বিলো। সো এখানে আমাদের একটা ফর্মুলা দেওয়া রয়েছে। এই ফর্মুলার ভিতরে আমাদের এখানে বলা হয়েছে যে বেসিক ওয়েজেস, ক্যালকুলেট বেসিক ওয়েজেস ফর আপ টু 8 আওয়ার্স, অর্থাৎ সর্বোচ্চ 8 ঘন্টা এখানে সে ক্যালকুলেট করবে। ইউজ দ্য ফলোয়িং ওয়েজেস রেট। সো এখানে কিছু রেট দেওয়া রয়েছে, যেমন এখানে সর্বোচ্চ 8 ঘন্টা যে কাজ করবে সেটা বেসিক হিসাবে কাজ করবে। আর এই নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে ওভার টাইম লেখা রয়েছে। সো এনি আওয়ার্স বয়িং 8 ঘন্টা 8 ইজ ওভার টাইম। সো যদি কেউ 8 ঘন্টা কাজ করে সেটা আমাদের এখানে বেসিক হিসাবে কাউন্ট হবে। আর যদি কেউ 8 ঘন্টার বেশি কাজ করে, ওভার করে, সেটা ওভার টাইম হিসেবে কাউন্ট করবে। সো ওভার টাইম যদি সে করে তাহলে সে প্রতি ঘন্টার জন্য 250 টাকা করে প্রতি ঘন্টায় পাবে। সো সেটা কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। তাহলে আমাদের এই কাজটা করতে হবে যে বেসিকই থাকবে 8 ঘন্টা এবং 8 ঘন্টার বেশি যেটা সেটা থাকবে ওভার টাইম হিসাবে কাজ করবে। সো আমরা এখান থেকে এটা করবো আমরা। সো আমরা চলে আসি আমাদের ওয়ার্ক স্পেসে। এবার আপনাদের বোঝার স্বার্থে আমি একটু এখানে বলে দিচ্ছি যে আমাদের এখানে যদি 8 ঘন্টা থাকে তাহলে সেটা বেসিক হিসাবে চলে আসবে এখানে 8 ঘন্টা। আর যদি 8 ঘন্টা বেশি থাকে, এক্সাম্পল হিসাবে বলতে গেলে যে আমাদের এই নিচে এখানে আছে 15 ঘন্টা, তো 15 ঘন্টা এইখানে থাকবে আমাদের 8 ঘন্টা, আর বাকি যেটা থাকবে 15 ঘন্টা সেটা আমাদের এখানে ওভার টাইমে চলে আসবে। সো এইটাই এখানে করার জন্য বলা হয়েছে। সো এটা আমরা করব প্রথমে। সো আমি যদি এখানে প্রথমে ইকুয়ালকে কল করি এবং এখানে মিন ফাংশন ইউজ করি এবং আমি যদি বলি যে এখানে আমাদের এই যে E3 সেল কমা দিয়ে আমি যদি এখানে 8 করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই,
তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে 8 রয়েছে, দেন আমাদের এখানে 8 চলে আসলো। এটাকে আমি ফিল হ্যান্ডেলের মাধ্যমে যদি নিচের দিকে ফিল করে দিই তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে আমাদের এইখানে 8 ঘন্টা রয়েছে, বাট আমাদের এখানে 8 ঘন্টা চলে আসলো। এখানে 15 ঘন্টা রয়েছে কিন্তু এখানে 8 ঘন্টা আসলো। এখানে কিন্তু আমাদের 15 ঘন্টা, বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমাদের ওভারটাইমে চলে আসবে। আবার এখানে আমাদের 6 ঘন্টা রয়েছে, আমাদের এখানে 6 ঘন্টা চলে আসলো। তার মানে বেসিক হচ্ছে সর্বোচ্চ 8 ঘন্টা। এইখানে 8 ঘন্টার বেশি বেসিক জাস্ট হবে না, এখানে 8 ঘন্টা বেশি হবে না, এবং 8 ঘন্টা বেশি যেটা হবে সেটা আমাদের এখানে ওভারটাইমে চলে আসবে। সো আমরা এখান থেকে বেসিকটা করে ফেলছি, এবং এরপরে আমরা যদি ওভারটাইমে ক্লিক করি তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে ওভারটাইমে যদি আমরা এখানে ক্লিক করি এবং এখানে যদি টাইপ করি, ইফকে কল করি এবং আমরা বলি যে আমাদের এইখানে যদি 8 ঘন্টার বেশি থাকে, এবার কমা দিই, এখানে আমাদের বলছে ভ্যালু অফ ট্রু, তাহলে কি হবে, যদি আমাদের এই সেলে যদি 8 ঘন্টার বেশি থাকে তাহলে কি হবে। সো তাহলে যেটা হবে সেটা আমরা এখানে বলে দিচ্ছি। সো আমরা এখানে বলে দেব যে যদি 8 ঘন্টার বেশি হয় তাহলে এই সেল থেকে যেই সংখ্যা আছে তার থেকে আমাদের 8 মাইনাস হবে। 8 মাইনাস করার পরে যেহেতু ওভারটাইমে বলছে যে প্রতি ঘন্টার জন্য 250 টাকা, তাহলে মাইনাস করার পরে যেটা হবে তার সাথে এখানে 250 গুণ হবে, ঠিক আছে। আর যদি 8 ঘন্টার বেশি না থাকে তাহলে যেটা হবে, তাহলে আমাদের এখানে ফাঁকা দেখা যাবে। সো এটা করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু 8 ঘন্টা রয়েছে, সো আমাদের এখানে 8 ঘন্টা চলে আসলো এবং এখানে কিন্তু ফাঁকা রয়ে গেল। সো এটাকে ফিল হ্যান্ডেল করে দিয়ে আমরা নিচ পর্যন্ত এবার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে যদি আমাদের এখানে 8 ঘন্টা থাকে তাহলে এখানে 8 ঘন্টা আর এখানে ফাঁকা রয়ে গেল। আর যদি এখানে 8 ঘন্টা বেশি থাকে তাহলে এখানে 8 ঘন্টা থাকবে, বাকিটা এই পাশে চলে আসবে। সো এখানে আপনাদের আর একটু ক্লিয়ার বোঝার জন্য এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমি 250 যেটা রয়েছে এটাকে আমি একটু পরে দিচ্ছি। এবার আমি এটাকে ফিল করে দিচ্ছি এখান থেকে। তাহলে এবার আপনারা বুঝতে পারবেন যে এখানে যদি 8 ঘন্টা থাকে তাহলে এখানে 8 ঘন্টা হবে আর এখানে 0 হবে। এখানে 15 ঘন্টা রয়েছে, তাহলে এখানে 8 ঘন্টা চলে আসলো, এখানে 8 ঘন্টা চলে আসলো, আর বাকি যেটা রয়েছে বাকি 7 ঘন্টা সেইটা কিন্তু এখানে ওভারটাইমে চলে আসলো। সো এভাবে কিন্তু কাজগুলো করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন 12 ঘন্টা। সো 12 ঘন্টা থেকে এখানে 8 ঘন্টা বেসিকে চলে আসলো আর বাকি 4 ঘন্টা এখানে ওভারটাইমে চলে আসলো। সো এইটাই আমাদের করার জন্য বলছে, যেটা আমরা করেছি। ওকে, সো এবার হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে বেসিক ওয়েজেসে, যে এখানে তারপর বলছে যে গ্রেড 1 যে হবে তাহলে প্রতি ঘন্টা 140 টাকা, গ্রেড বি প্রতি ঘন্টা 120 টাকা, আর গ্রেড সি প্রতি ঘন্টা 90 টাকা। সো আমরা এই কাজটা সম্পূর্ণ করব। এটা করার জন্য আমরা জাস্ট এই মিনের সাথে এখানে আমরা গুণ করব, গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে ইফকে কল করব এবং বলবো যে আমাদের ডেজিগনেশন সেলে যদি গ্রেড 1 থাকে, অর্থাৎ গ্রেড এ থাকে, ওকে, সো গ্রেড এ থাকে তাহলে আমাদের এখানে 140 টাকা দেখা যাবে, কমা। এবার এখানে ভ্যালু ফলসের জায়গায় এখানে আমরা পুনরায় আবার একটা ইফ দিই। এবার বলি যে এই ডেজিগনেশন সেলে যদি গ্রেড বি থাকে তাহলে হচ্ছে আমাদের 120 টাকা, এবং আবার একটা ইফ দিই। এবার বলি যে এই ডেজিগনেশন সেলে যদি গ্রেড সি থাকে তাহলে হচ্ছে আমাদের এখানে 90 টাকা আসবে, আর আদারওয়াইজ কিছু আসবে না। সেটা আমরা করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। এবার এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত করে দিই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 8 ঘন্টা কাজ হয়েছে, যেহেতু গ্রেড 1 তাহলে আমাদের এখানে 140 টাকা করে হবে। তো 140 ইন্টু 8 দিলে আমাদের 1120 টাকা চলে আসে। সো আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করি। এবার দেখেন যে আমাদের এখানে 8 ঘন্টা 140 টাকা, যেহেতু গ্রেড 1 তাহলে 140 এর সাথে যদি আমরা 8 দিয়ে গুণ দিই
তাহলে দেখবেন যে 1120 টাকা এখানে চলে আসলো, তার মানে আমাদের বেসিকটা চলে আসলো। আবার এখানে দেখতে পাচ্ছেন 15 ঘন্টা। সো এখানেও তো 15 ঘন্টা, তো বেসিকে তো হচ্ছে 8 ঘন্টা হবে, আর এটা হচ্ছে গ্রেড সি। তাহলে আমরা যদি এখানে দিই যে 8 ঘন্টা ইন্টু, যেহেতু গ্রেড সি তার মানে হচ্ছে আমাদের 90 টাকা করে, তাহলে 8-এর সাথে আমরা 90 যদি গুণ করি তাহলে দেখবেন যে 720 টাকা চলে আসলো। এখানে কিন্তু 720 টাকা, তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই 720 টাকা, এই 720 টাকা, 720 টাকা আসলো এখানে যেহেতু গ্রেড সি, তাহলে মানে হচ্ছে সে প্রতি ঘন্টা 90 টাকা করে পাবে। সো এভাবে কিন্তু আমরা বেসিকটা বের করছি। এবার আসি আমরা ওয়েজেসটা বের করি, মানে ওভারটাইম বের করি। সো আমরা এই সাথে এই যে 8-এর সাথে এইখানে আমরা গুণ চিহ্ন দিয়ে, আমরা এখান থেকে 250 করে দেবো, যেহেতু আমাদের ওভারটাইম প্রতি ঘন্টা 250 টাকা করে বলছে, এই জন্য। এবার এটাকে ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচ পর্যন্ত করে দিই। সো দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের 8 ঘন্টা, তো 8 ঘন্টা রেজাল্ট দেখা যাচ্ছে। এখানে ওভারটাইম নাই, ওভারটাইম দেখা যাচ্ছে না। এখানে হলো 15 ঘন্টা, তার মানে হচ্ছে এইখানে সে 8 ঘন্টা চলে আসলো, আর এটা হচ্ছে গ্রেড সির জন্য এখানে। তাহলে এইখানে 1750 টাকা, কারণ হচ্ছে এইখানে এর ওভারটাইম হলো 7 ঘন্টা ওভারটাইম, আর 7 ঘন্টার সাথে ওভারটাইম যেহেতু করছে তার মানে হচ্ছে 250 টাকা করে, 250 টাকা, সাথে 250 টাকা গুণ করলে আমাদের 1750 টাকা চলে আসে। সো আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করি যে 7-এর সাথে যদি আমরা 250 গুণ করি, দেখেন যে 1750 টাকা, তার মানে এই 1750 টাকাই হচ্ছে আমাদের এই ওভার টাইমটা। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এরপর আমাদের পরবর্তী কাজগুলো করব। এখন আমি এই ফর্মুলাটা একটু বিস্তারিত বলি আপনাদের, আসলে ফর্মুলাটা কিভাবে কাজ করে। সো আমরা এই ফর্মুলাটা এখন একটু বিশ্লেষণ করব যে আসলে এই ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে, এটা যে আমরা করলাম কিভাবে কাজ করবে। সো এই ফর্মুলাটা ব্যবহার করে একজন কর্মীর প্রাথমিক বা বেসিক মজুরি হিসাব করা হচ্ছে, যা তার কাজের ঘন্টা অর্থাৎ E3 সেল বা গ্রেড E3 উপর নির্ভর করে। তাহলে এখানে কি মিন ফাংশনটা কেন ইউজ করছি, এবং এখানে আমরা E3-র সাথে কমা দেওয়ার পর 8 কেন দিয়েছি। এখানে ধরা হয়েছে একজন কর্মীর দৈনিক সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত মজুরি প্রদান করা হবে, সর্বোচ্চ 8 ঘন্টা। তাহলে এখানে বলছি যে যদি E3 সেলের ভিতরে 8 ঘন্টার বেশি লেখা থাকে তাহলে শুধু 8 ঘন্টা জন্য হিসাব করা হবে। সো এই জন্যই মূলত আমরা এই মিন ফাংশনের মাধ্যমে এভাবে কাজটা করছি। এবার আসি আমরা ইফের মাধ্যমে কি করেছি, যে ইফ D3 মানে আমাদের ডেজিগনেশন গ্রেড এ থাকলে 140 টাকার হবে। যদি কর্মীর গ্রেড এ গ্রেডের হয় তাহলে প্রতি ঘন্টা মজুরি সে 140 টাকা করে পাবে, এই জন্য আমরা একটু ইউজ করছি। এরপর যদি কর্মীর গ্রেড বি হয় তাহলে প্রতি ঘন্টা মজুরি 120 টাকা করে হবে, সেই জন্য আমরা এটা ইউজ করছি। যদি কর্মীর গ্রেড সি হয় তাহলে প্রতি ঘন্টা মজুরি 90 টাকা করে হবে, সেই জন্য আমরা এই ফাংশনটা ইউজ করছি। আর যদি গ্রেড কোনো একটি নির্ধারিত ক্যাটাগরির মধ্যে না পড়ে তাহলে এটা ফাঁকা রিটার্ন করবে। সো আমরা ফাঁকার জন্য আমরা ডাবল কোটেশনের মাধ্যমে আমরা এইটা নির্দেশ করে দিয়েছি এখানে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসি আমরা এইখানে নিচের আমাদের এটা কিভাবে কাজ করে দেখেন, যে গ্রেড, সো আওয়ার্স এবং এখানে বেসিক ওয়েজেস। সো গ্রেড অন যদি কেউ 6 ঘন্টা কাজ করে তাহলে 6-এর সাথে 140 টাকা গুণ হবে, তার মানে 840 টাকা। গ্রেড বি মনে করেন যে সে 10 ঘন্টা কাজ করলো, তো 8 ঘন্টা হচ্ছে বেসিকে, আর অতিরিক্ত হচ্ছে 2 ঘন্টা, সেটা হচ্ছে ওভার টাইম। সো 8 ঘন্টা বেসিকে, সেই জন্য এখানে 8-এর সাথে 120, যেহেতু বি গ্রেডের 120 টাকা করে, 8-এর সাথে গুণ হলে 960 টাকা। শুধুমাত্র 8 ঘন্টা গণনা করা হবে এখানে। আর গ্রেড সির জন্য 7 ঘন্টা কাজ করলো সে, তাহলে সে 7-এর সাথে 90 গুণ করে 630 টাকা। সো এটা আমরা একটি উদাহরণ দেখাইছি, আসলে এটা কিভাবে কাজ করে আশা করি বুঝতে পারছেন।
এবার দেখেন এই ফর্মুলা ওভারটাইম বাদ দিয়ে শুধুমাত্র 8 ঘন্টা পর্যন্ত কাজের হিসাব করার জন্য খুবই উপযোগী। এটি স্বয়ংক্রিয়ভাবে কর্মীর গ্রেড অনুযায়ী প্রতি ঘন্টার হার নির্বাচন করে। তো আশা করি আপনারা এই বেসিক ওয়েজেসটা উদাহরণসহ বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা ওভারটাইম নিয়ে যেহেতু কাজ করছি, ওভারটাইমটা সম্পর্কে একটু বলি। দেখেন এখানে আমরা ইফ ফাংশন ইউজ করছি। তাহলে এখানে ওভারটাইম কীভাবে কাজ করে দেখেন, এই ফর্মুলাটি একজন কর্মীর অতিরিক্ত কাজের মজুরি বা ওভারটাইম গণনা করে দেয় যদি সে 8 ঘন্টার বেশি কাজ করে। তার মানে যদি সে 8 ঘন্টার বেশি কাজ করে তাহলে ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। এবার আসি কীভাবে কাজ করে ফর্মুলাটা। দেখেন আমাদের এখানে বলছি যে ইফ গ্রেটার দ্যান 8, যদি কর্মীর কাজের সময় E3 সেলে 8 ঘন্টার বেশি হয় তাহলে নিচের অংশ কার্যকর হবে, না হলে শুধু ফাঁকা দেখা যাবে এখানে। এরপরে বলছে যে E3 - 8, অতিরিক্ত কাজের সময় বের করতে মোট কাজের সময় থেকে 8 ঘন্টা বাদ দেওয়া হয়েছে। যেহেতু আমাদের 8 ঘন্টা হচ্ছে বেসিক, তো 8 ঘন্টা আমরা যদি এখানে 10 ঘন্টা হয়, 10 ঘন্টা থেকে যদি আমরা বেসিকের 8 ঘন্টা বাদ দিই তাহলে আমাদের এখানে ওভারটাইম হচ্ছে 2 ঘন্টা থাকে। সো এটা এখানে বলা হয়েছে। এরপর বলছে যে প্রতি অতিরিক্ত ঘন্টার জন্য 250 টাকা হাজির মজুরি। তার মানে এইটার সাথে যদি 8 ঘন্টা মাইনাস করার পরে যেই অংশ থাকবে সেইটার সাথে আমাদের এই 250 টাকা গুণ হবে। আর যদি E3 সেল 8 ঘন্টার কম বা অতিরিক্ত কাজ না করে তাহলে কোনো ওভারটাইম বা মজুরি নাই, তাই এখানে ফাঁকা এখান থেকে দেখা যাবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এখান থেকে কিভাবে কাজ করবে এটা। আচ্ছা, এবার একটু উদাহরণটা দেখি আমরা। এখানে উদাহরণ কীভাবে কাজ করে। কাজের সময় এখানে ওভারটাইম দেওয়া রয়েছে এবং ওভারটাইম মজুরি, অর্থাৎ 6 ঘন্টা যদি 6 ঘন্টা কাজ করে তার ওভারটাইম হবে না এবং আমাদের এইটা আউটপুট দেখা যাবে। 8 ঘন্টা কাজ করলে তার ওভারটাইম দেখা যাবে না, আউটপুট হিসেবে আমাদের ফাঁকা চলে আসবে এটা। এবং 10 ঘন্টা যদি কাজ করে তাহলে ওভারটাইম থাকবে 2 ঘন্টা এবং ওভারটাইম মজুরি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওভারটাইম মজুরি হবে 250 টাকা করে। তার মানে 250 এর সাথে আমাদের 2 গুণ হবে। তো আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে দেখেন এই ফর্মুলাটি সাধারণত 8 ঘন্টার ডিউটির পরে করা অতিরিক্ত সময়ের জন্য মজুরি স্বয়ংক্রিয়ভাবে গণনা করতে ব্যবহৃত হয়। এটি সহজেই বলে দেয় কে ওভারটাইম করেছে এবং কত টাকা পাবে। তো আশা করি এই ব্যাখ্যাটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এবার আসি আমাদের পরবর্তী কাজে। এখানে বলছে ট্রান্সপারেন্ট বা আদার্স। সো আমরা এটা করব। এটার জন্য আমাদের এখানে ফাংশনে বলে দেওয়া রয়েছে যে ট্রান্সপারেন্ট বা আদার যেটা রয়েছে ফিক্সড 120 টাকা করে পার ইস এমপ্লয়ার, প্রত্যেক এমপ্লয়ারের জন্য 120 টাকা। সো আমরা যেটা করব এখান থেকে 120 টাকা করে লিখে দেব এবং এটাকে ফিল করে দেবো, তাহলে আমাদের এটা চলে আসবে। এবারে বলছি গ্রোস অ্যামাউন্ট। গ্রোস অ্যামাউন্ট হচ্ছে আমাদের টোটাল কত টাকা ইনকাম হয়েছে এইটা। তো এখানে গ্রোস স্যালারি বলছে দেখেন বেসিক ওয়েজেস, ওভারটাইম, ট্রান্সপোর্ট, অর্থাৎ আমরা যেহেতু আমরা জব করি, জবের ক্ষেত্র থেকে যে যত টাকা যে খাত থেকে যে টাকাগুলো পাবো সেই টাকার যোগফলটাই হচ্ছে আমাদের গ্রোস অ্যামাউন্ট। সো আমরা এখান থেকে এটাকে যোগ করে নিচ্ছি। আমরা এখান থেকে বেসিক্স, ওভারটাইম এবং ট্রান্সপোর্ট এই তিনটাই যোগফল, এটা আমরা এখান থেকে আমাদের গ্রোস অ্যামাউন্টটা বের করেছি। এরপর আমাদের এখানে বলছে যে ট্যাক্স ডিডাকশন, ইনকাম ট্যাক্স 7% অফ গ্রোস স্যালারি। সো গ্রোস স্যালারির 7%। সো আমরা ট্যাক্সে ক্লিক করব, ইকুয়ালকে কল করে আমরা এই গ্রোস স্যালারির I3 সেলের সাথে আমরা এখান থেকে 7% গুণ করে এন্টার দেব এবং এটাকে আমরা ফিল করে দেব, তাহলে আমাদের 7% ট্যাক্স চলে আসবে। এবার নিট স্যালারি কত? আমাদের গ্রোস স্যালারি থেকে যত টাকা কর্তন হবে সেই কর্তন করার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে নিট স্যালারি। অর্থাৎ আমরা যে টাকাগুলো পেয়েছি, স্যালারি পেয়েছি, ওভারটাইম পেয়েছি, তারপরে গাড়ি ভাড়া, হাউস রেন্ট বা চিকিৎসা ভাতা এই ধরনের যদি কোনো ভাতা পেয়ে থাকি সেখান থেকে আমাদের যে কর্তনগুলো রয়েছে বিভিন্ন খাতে সেই কাটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে নিট স্যালারি। সো আমরা এখান থেকে ইকুয়ালকে কল করি, আমরা এখান থেকে গ্রোস স্যালারি মাইনাস এখান থেকে আমরা ট্যাক্স করে দিই। এবার এন্টার প্রেস করি এবং এটাকে আমরা ফিল করে দিই, তাহলে আমাদের নিট স্যালারি চলে আসবে। যেটা আমাদের এখানে বলা ছিল যে নিট স্যালারি হচ্ছে গ্রোস স্যালারি মাইনাস ট্যাক্স ডিডাকশন। সো আশা করি এটা বুঝতে পারছেন, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সো আমাদের এখানে একটা কাজ বাকি রয়েছে, আমরা এখন পর্যন্ত ওটা সম্পূর্ণ করিনি, এখন সম্পূর্ণ করব। সেটা হচ্ছে আমরা এইখানে
এখানে যে আমাদের এমপ্লয় আইডি রয়েছে এটা আমাদের সাধারণভাবে এভাবে লিখতে বলছে। সো আমরা এখান থেকে এই প্রশ্ন অনুযায়ী আমরা সাধারণভাবে এটা টাইপ করে দিলে হয়ে যাবে, কিন্তু কিছু কিছু সময় আমাদের এখানে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করতে বলা হয়। সো আমরা এখন ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে দেখব যে আসলে কীভাবে আমাদের ডাটা ভ্যালিডেশন ব্যবহার করতে হয়। সো আমাদের এখানে এমপ্লয় আইডিতে কন্ডিশনাল ডাটা ভ্যালিডেশনে বলতে পারে যে এখানে 5 ডিজিটের বেশি হতে পারবে না, একটা এমপ্লয় আইডি দ্বিতীয়বার এখানে এন্ট্রি করা যাবে না, অর্থাৎ ডুপ্লিকেট হবে না। এখানে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ক্যারেক্টার থাকবে, পরবর্তী 4টা এখানে নিউমেরিক টাইপের থাকবে। সো এই কন্ডিশনগুলো ডাটা ভ্যালিডেশন আমাদের বলতে পারে। সো এই অনুযায়ী আমরা কাজটা সম্পূর্ণ করব। তো সেই জন্য আমরা এখানে খসড়া করে নেব প্রথমে আমরা ইকুয়ালকে কল করব এবং টাইপ করব অ্যান্ডের ভিতরে আমরা জানি লজিক্যাল টেস্ট থাকে। সো অ্যান্ডের ভিতরে প্রথম যে লজিক্যাল থাকবে সেখানে আমরা দেব লেফট দেওয়ার পরে আমাদের এমপ্লয় আইডির প্রথম সেলটা ধরবো, আমরা সিলেকশন করব, কমা দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেন্থের এখানে আমাদের দুটা আর্গুমেন্ট, একটা হলো টেক্সট। সো টেক্সটের এখানে আমাদের এমপ্লয় আইডির প্রথম সেলটা দিয়ে দিয়েছি এবং নাম্বার ক্যারেক্টার এখানে আমরা অন দেব। এবার ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এখানে ইন্টার প্রেস করি, ওকে, সো আমরা অ্যান্ডটাকে আপাতত একটু ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ইন্টার প্রেস করি, এখানে দেখবেন কিছুই দেখা যাচ্ছে না। সো আমরা যদি কিছু একটা লিখি এখানে ডব্লু, আমরা এখান থেকে এই সংখ্যাটাই লিখছি W1023 দেওয়ার পরে ইন্টার প্রেস করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে ক্যারেক্টার ডব্লু লিখেছি সেটা আমাদের এখানে চলে আসলো এবং বাকিগুলো আসতেছে। সো আমরা যদি ডব্লুর জায়গায় অন্য কিছু ওয়ার্ড লিখি সেটা কিন্তু চলে আসবে। তার মানে এই লেফট পাশ থেকে শুধুমাত্র এই শব্দটা নিয়ে নিতেছে আমাদের এই লেফট ফাংশন। এখানে আরও একটা ফাংশন ইউজ করি রাইট, এবং আমরা যদি এই এমপ্লয় সেলটাকে দিয়ে দিই, কমা দিই, তারপরের রাইট পাশ থেকে হচ্ছে 4 ডিজিট। সো আমরা এখান থেকে 4 করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই, তাহলে দেখবেন যে রাইট পাশ থেকে আমাদের 4 ডিজিট কিন্তু দেখা যেতেছে। তার মানে হচ্ছে এইখান থেকে আমাদের শুধুমাত্র বা পাশ থেকে একটা অক্ষর আমাদের এখানে ডব্লু এটা আলাদা করে দিয়েছে এবং ডান পাশ থেকে 4টা ডিজিট এটা আমাদের আলাদা করেছে। সো এই দুইটা ফাংশন এভাবে কাজ করে। এবার আমরা কম্বাইন্ডভাবে বা একত্রিত কাজ করব, সেই জন্য আমরা অ্যান্ডকে কল করব এবং এখানে টাইপ করব লেফট, এবার বলবো এই সেল কমা 1, তার মানে বা পাশ থেকে একটি ক্যারেক্টার নিবে, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা বলবো থাকবে ডব্লু, যদি ডব্লু হয়। এবার কমা দিই। এবার দ্বিতীয় লজিকে বলবো যে লেন্থ মানে এটা দৈর্ঘ্য। সো ইকুয়াল টু ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল সমান আমরা এখান থেকে 5 ডিজিট করে দেব। এবার বলবো যাতে আমাদের এটা ডুপ্লিকেট না হয় সেই জন্য আমরা কাউন্ট ইউজ করব। কাউন্ট ইফ রেঞ্জের জায়গায় হচ্ছে আমরা এখান থেকে এমপ্লয় আইডির সমস্ত রেঞ্জটাকে দিয়ে দেব এবং রেঞ্জটাকে আমরা অ্যাবসলিউট করে দেব, কমা দেব। এবার ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম সেলটাকে দেব, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিয়ে অন দিব, এবার কমা দেব। 4 নম্বর লজিক আমরা দেব রাইট। সো রাইটের আগে আমরা দেব ইজ নাম্বারের ভিতরে আমরা দেব ভ্যালু এবং আমরা দেব রাইট। এবার আমরা টেক্সটের এখানে আমরা প্রথম সেলটাকে দিব, কমা দিব, এরপর দেব 4, এবার আমরা ব্র্যাকেট শেষ করে দেব। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এই ফাংশনটাকে কপি করব, ফর্মুলাটা কপি করব। প্রথমে এমপ্লয় আইডিকে সিলেকশন করব, আমরা চলে আসব এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনি ভ্যালু পরিবর্তন করে কাস্টম এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। এবার আমরা ওকেতে ক্লিক করব, তার মানে আমাদের ডাটা ভ্যালিডেশন হয়ে গেল। এবার আমরা উপরে যেটা লিখেছি সেমটা আমরা এখানে এন্ট্রি করার চেষ্টা করি, W1023। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা এন্ট্রি হচ্ছে না, তার মানে সঠিকভাবে কাজ করতেছে। এবার আমরা বাকি যেইগুলো রয়েছে এগুলো আমরা সুন্দর করে এখানে এন্ট্রি করে দেব। তাহলে রয়েছে 24, 25, 26, 27, 28 এভাবে আমরা লিখে যাব। সো এখানে আমাদের W24, তারপরে আবার 25, 26,
27, 28। তার মানে আমাদের এই এমপ্লয় আইডি ডাটা ভ্যালিডেশন হিসাবে সঠিকভাবে কাজ করতেছে এবং আমাদের এইটার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবং এছাড়াও আমাদের এখানে ভিলুকাপ ইউজ করতে বলতে পারে, সেটাও আমরা ইউজ করে দেখব এখন। সো আমাদের এখন এখানে এভাবে বলতে পারে যে আসলে আমি প্রথমে একটা হেল্পার টেবিল নিয়ে নিই। ওকে, সো আমরা এটাকে মার্জ করে নিচ্ছি প্রথমে। এরপর আমরা এখান থেকে এমপ্লয় আইডির মাধ্যমে এটাকে সার্চ করব। আর আমাদের এই পাশে হচ্ছে আমাদের গ্রোস অ্যামাউন্ট অথবা নিট অ্যামাউন্টটা দেখা যাবে। সো আমরা এখানে নিট অ্যামাউন্ট করে দিচ্ছি। এবার আমরা এখানে এমপ্লয় আইডি এটাকে ড্রপ ডাউন করব, সেই জন্য এমপ্লয় আইডি এখানে কার্সর রাখবো। আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, ডাটা ভ্যালিডেশনে ইউজ করবো। এখান থেকে এনি ভ্যালু পরিবর্তন করে লিস্টে ক্লিক করব। সোর্সের এখানে ক্লিক করে আমরা এই রেঞ্জটাকে দিয়ে দেব এবং এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে একটা ড্রপ ডাউন লিস্ট হয়ে যাবে। এরপর নিড স্যালারি, সো এখানে আমরা ভিলুকাপ ইউজ করব। সো প্রথমে আমরা এখানে ইকুয়ালকে কল করব এবং ভিলুকাপ টাইপ করব। তারপর দেখতে পাচ্ছি লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালু আমরা এখান থেকে এমপ্লয় আইডির প্রথম এই সেলটাকে দিয়ে দেব, কমা দিব। এরপরে বলছে টেবিল অ্যারে। সো টেবিল অ্যারে হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই টেবিল অ্যারেটা সম্পূর্ণ দিয়ে দেবো এখান থেকে। সো এখান থেকে শুরু করে আমাদের এই নিড স্যালারি পর্যন্ত, এখান পর্যন্ত আমরা এটাকে দিয়ে দেবো টেবিল অ্যারে। এবার আমরা কমা দিব। কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, তার মানে হচ্ছে এখানে এইটা 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এরপর হচ্ছে 9 নম্বর, 10 নম্বর। তার মানে নিড স্যালারি হচ্ছে 10 নম্বর কলাম। যেখান থেকে আমরা রেঞ্জটা বা এরিয়াটা দিয়েছি, এখান থেকে আমাদের কলাম শুরু হয়েছে। সো আমরা এখান থেকে 10 টাইপ করি, কমা দিই এবং এখান থেকে এক্সাক্ট, তার মানে হচ্ছে AW1024 আইডিতে যেটা নিড স্যালারি থাকবে ওইটাই দেখাবে। সো আমরা এখান থেকে 0 করব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেব। এবার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখান থেকে আমাদের যেটা রয়েছে যে 24 এই সেলের যে নিড স্যালারি সেইটা আমাদের এখানে দেখা যাবে। সো এখানে লক্ষ্য করে দেখেন যে এটা নিড স্যালারি ছিল 2408.7। সো আমাদের এখানে কিন্তু 2408.7 এটা কিন্তু দেখা যেতেছে। সো আমি যদি এখান থেকে এমপ্লয় আইডি চেঞ্জ করি, এখান থেকে যেমন 29 করে দিচ্ছি, এবার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এইখানে এটার জন্য এখানে যেটা রয়েছে ওইটাই জাস্ট আমাদের এখানে দেখা যাচ্ছে। তার মানে এই হেল্পার টেবিলের মাধ্যমে আমরা এটা সার্চ এভাবে একটা অপশন তৈরি করতে পারি। তো আশা করি এটা বুঝতে পারছেন। এটা আমাদের প্রশ্নের জবাব ছিল না, তারপর আমি দেখিয়ে দিয়েছি, কেননা এটা এখন খুব আসে এবং এটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। ওকে, সো এরপরে যে কাজগুলো সেটা হচ্ছে আমরা এখান থেকে স্যাম্পল অনুযায়ী কাজগুলো করছি, আমাদের এখানে স্পেসিফিকেশন শেষ। সো আমাদের স্টেপগুলো এখান থেকে ফলো করব। সো স্টেপের এখানে 15 নম্বর বলছে যে অ্যাসেসরের নির্দেশ অনুযায়ী আমাদের ডাটা ফিল্টার প্রয়োগ করতে বলছে। সো অ্যাসেসর এখানে ডাটা ফিল্টার প্রয়োগ করার জন্য বলতে পারে যে এইখানে আমাদের এই হেডিংয়ে ডাটা ফিল্টার প্রয়োগ করুন। সো এটা করার জন্য আমাদের এইটাকে সিলেকশন করতে হবে হেডিংটা। আমরা এখান থেকে ডাটায় ক্লিক করব, এখান থেকে ফিল্টারে ক্লিক করলে আমাদের ডাটা ফিল্টার হয়ে যাবে। এবার আপনাকে এটাও বলতে পারে যে এইখান থেকে যে ডেজিগনেশন রয়েছে শুধুমাত্র আমার এই টেবিলের ভিতর থেকে শুধু এই ক্যাটাগরির যারা রয়েছে তাদেরকে আমাকে দেখান। তো এখন এইটা যদি বলে তাহলে আপনি এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট অল, এখানে এটাকে আনচেক করে দেবেন, তাহলে সব টিকগুলো চলে যাবে। সে এবার এখান থেকে এতে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখবেন শুধুমাত্র এখানে এই ক্যাটাগরির ডাটাগুলো আপনাকে এখানে দেখা যাচ্ছে। যদি আপনাকে বলে এ এবং সি এই দুইটা ক্যাটাগরি দেখার জন্য, তাহলে এখানে পুনরায় ক্লিক করবেন, এখান থেকে আপনি সিতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার
এ এবং সি এই দুইটা ক্যাটাগরির ভ্যালু এখানে দেখা যাবে। সো আপনাকে বলতে পারে যে আসলে এভাবে আপনি ডাটা ফিল্টার ব্যবহার করে আমাকে এটাকে শর্ট করে দেখান। সো আশা করি আপনারা এই কাজগুলো করতে পারবেন। এরপর এখানে 16 নম্বর পয়েন্টে বলছে যে জবটি সম্পূর্ণ হওয়ার পরে চেক করুন এবং প্রয়োজনে সংশোধন করুন। আপনি যে কাজগুলো করছেন এটা একবার চেক করে দেখবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এরপর বলছি 17 নম্বরে যে ডাটা শিটটি প্রিন্ট প্রিভিউ করে দেখুন, প্রয়োজনে অ্যাডজাস্ট করুন। সো আমরা এটাকে প্রিন্ট প্রিভিউ করব, সেই জন্য এখান থেকে ফাইলে ক্লিক করব, এখান থেকে প্রিন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এটা প্রিন্ট প্রিভিউতে আমাদের শুধুমাত্র প্রথম পেজে এতটুকু দেখা যাচ্ছে এবং নিচের দিকে দেখবেন যে এখানে দ্বিতীয় পেজ ও নেক্সট পেজে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু অন্যটা দেখা যাচ্ছে। সো আমরা চাইতেছি যে এই দুইটাই একটা পেজে চলে আসবে। সেই জন্য আমরা ব্যাগে চলে আসি। ব্যাগে আসার পরে আপনারা দেখবেন যে এখানে একটা রেখা পড়ে গেছে, এই যে রেখা দেখা যাচ্ছে, ছোট্ট একটা রেখা। সো এই রেখার ভিতরে অর্থাৎ রেখার এদিকে যেটা থাকবে এইটা হচ্ছে এক পেজে চলে আসবে এবং রেখার এই পাশে যেটা থাকবে এইটা দ্বিতীয় পেজে চলে আসবে। সো যে এক পেজে আনার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে পেজ লেআউটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন স্কেল নামে একটা অপশন রয়েছে, এখানে 100% দেওয়া রয়েছে। এখান থেকে আমরা পার্সেন্টেজে কমিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী। যখন আমরা পার্সেন্টেজ কমাচ্ছি তখন লক্ষ্য করে দেখতে পাবেন যে আসলে আমাদের সেই রেখাটা কিন্তু আস্তে আস্তে চলে আসলো। সো রেখাটা আগে আমাদের এই পজিশনে ছিল, এখন কিন্তু আমাদের এই পজিশনে। তার মানে রেখার এই পাশে যেগুলো থাকবে সেটা ফার্স্ট পেজে, আর রেখার এই পাশে থাকবে এটা সেকেন্ড পেজে। সো এই পাশে যেহেতু কিছু নাই তার মানে আমাদের এইটা সম্পূর্ণ ফার্স্ট পেজে দেখা যাবে। সো এবার আমরা ফাইলে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিন্টের ভিতরে সবগুলোই কিন্তু এক পেজে চলে আসলো। সো আশা করি আপনারা এটা করতে পারবেন। সো প্রিন্ট প্রিভিউর জন্য এখানে অ্যাডজাস্ট করার জন্য বলছে, এটা আমরা করে নিয়েছি। এরপর বলছে 18 নম্বর সর্বশেষ সংস্কৃত ফাইলটি সেভ হয়েছে কিনা নিশ্চিত করুন। সো আমরা এখান থেকে সরাসরি সেভে ক্লিক করব, ফাইল সেভে ক্লিক করব, তাহলে আমাদের সেভ হয়েছে আমরা নিশ্চিত। এবং তারপরে বলছে যে 19 নম্বরে ডাটা শিটটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, যেমন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে যে BMET এবং এটা ক্যাপিটালটা। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনাদের এইখানে ইংলিশ করা থাকে দেন আপনি যদি এখন কিছু টাইপ করেন, এক্সাম্পল আমি একটা ওয়ার্ড ওপেন করি একটু, তাহলে বুঝতে পারবেন। আসলে এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, এই ভুলটা যাতে না হয়। সো এবার আমাদের এই বিজয় 52 এখানে আমাদের ইংলিশ রয়েছে। সো আমরা যদি এখানে টাইপ করি BMET, সো আমাদের ঠিকঠাক রয়েছে। কিন্তু আমরা অনেক সময় যেটা করি এখান থেকে আমাদের এই বিজয় ক্লাসিক করে রাখি। এবার যদি আমরা এখানে টাইপ করি BMET, সো আমি কিন্তু এখানে BMET টাইপ করেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের এলোমেলো বা উল্টাপাল্টা চলে আসলো। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আবার অনেক সময় আবার যেটা করি এখান থেকে বিজয় ক্লাসিক পরিবর্তন করে ইউনিকোড থাকে, বাংলা করার সময় আমরা করে রাখি, তারপর এটা পরিবর্তন করতে ভুলে যাই। এবার যদি আমরা পাসওয়ার্ড দিই এখানে BMET, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু BMET সঠিকভাবেই লিখছি, কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এভাবে চলে আসলো। সো অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনি টাইপ করতেছেন তখন এই বিজয় 52 হোক বা অব্র হোক সেটা সঠিক বা ইংরেজি আছে কি না সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অন্যথায় কিন্তু আপনি সব কাজ ঠিকঠাক করা সত্ত্বেও আপনি নট ইয়েট কম্পিটেন্ট হতে পারেন। আপনি একটা কাজ করছেন, এটাকে যদি এমন একটা পাসওয়ার্ড দেন যেটা আপনি নিজেই জানেন না, পরবর্তীতে অ্যাসেসর যখন দেখবে তখন তো অ্যাসেসরকে আপনি ডকুমেন্টটাকে ওপেন করে দেখাইতে পারবেন না পাসওয়ার্ড ভুল দেওয়ার কারণে, এবং সেজন্য আপনি নট ইয়েটও হতে পারেন, নট ইয়েট হবেন শিওর থাকেন আপনি। সো এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সো এবার আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, এখান থেকে ইনফোতে ক্লিক করব এবং এইখানে আমরা লক্ষ্য করে দেখতে পারবো প্রোটেক্ট ওয়ার্কবুক নামে রয়েছে। সো আমরা এখানে ক্লিক করব, এখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এভাবে একটি ডায়ালগ বক্স চলে আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের বিজয় এটা ইংলিশ রয়েছে কিনা, অথবা অব্র বা বাংলা লেখার সফটওয়্যার এগুলো ওপেন রয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা এখানে BMET লিখে দিচ্ছি এবং আপনি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার লিখছেন কিনা সেদিকেও আপনি এখানে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে কেস সেন্সিটিভ, মানে আপনি যদি বড় হাতের দেন ছোটো হাতের দেন, হ্যাঁ, তাহলে কিন্তু যখন আপনি পাসওয়ার্ডটা ওপেন করবেন তখন যদি আপনি সেইটা সেম পাসওয়ার্ডটা আপনি না লিখতে পারেন তাহলে কিন্তু এটা ওপেন হবে না। সো আমরা এখান থেকে ক্যাপিটাল লেটারে BMET দিয়ে দিচ্ছি, BMET দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ওকে করে দিচ্ছি। পুনরায় আবার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে, সেম পাসওয়ার্ড আমাদের
BMET। সো আমরা যখন পাসওয়ার্ড দিই তখন তো আমাদের পাসওয়ার্ডটা দেখা যায় না। আমাদের যদি এখানে বাংলা থাকে তখন কিন্তু আমাদের এটা বুঝতে পারি না যে আসলে বাংলা হচ্ছে না ইংলিশ হচ্ছে। সেই জন্য আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন যে আপনি ভুল পাসওয়ার্ড দিচ্ছেন কিনা, বা পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেটা সঠিকভাবে আসতেছে কিনা সেদিকে আপনি খেয়াল রাখবেন। এবার এখান থেকে ওকেতে ক্লিক করি। এবার এখান থেকে সেভে ক্লিক করব, অবশ্যই সেভে ক্লিক করব। তাহলে আমার কাজটা শেষ হয়ে গেছে। এবার বলছে যে ডাটা শিটটা কাগজ প্রিন্ট করুন। সো এটা আমরা করতে পারবো আশা করি। প্রিন্টার ব্যবহার করতে বলছে। এবার 21 নম্বর বলছে অ্যাসেসরের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত মিডিয়া ব্যবহার করে আপনি এই জবটি অ্যাসেসরের নিকট জমা দিন। সো উপযুক্ত মিডিয়া হতে পারে আপনি ইমেলের মাধ্যমে হতে পারে, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, অথবা আপনি পিন ড্রাইভের মাধ্যমে, যে কোনো মিডিয়ার মাধ্যমে অ্যাসেসরকে আপনাকে সাবমিট করতে হবে। এরপর বলছে যে যথাযথ নিয়ম অনুসরণ করে আপনার কম্পিউটার বন্ধ করুন এবং আপনার কাজের জায়গা পরিষ্কার করুন। সকল ডিভাইস বন্ধ রাখুন। তারপর পাওয়ার আউটলেট থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন। ব্যবহৃত টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস এবং কাজের জায়গা পরিষ্কার করুন, যথাযথভাবে সংরক্ষণ করুন। আশা করি এই কাজগুলো করবেন। সো এবার আমরা পাসওয়ার্ড যেহেতু সেভ করছি, এটাকে আমরা ক্লোজ করি। আমাদের জবটাকে আমরা ওপেন করি। আপনারা দেখতে পাচ্ছেন যে জবটা যখন ওপেন করেছি আমাদের পাসওয়ার্ডটা এখানে চলে আসলো। এবং পাসওয়ার্ড খোলার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন যে আপনি যখন পাসওয়ার্ড খুলবেন তখন সেম আবার আপনার এখানে ইংলিশ আছে কি না, অর্থাৎ আপনি পাসওয়ার্ড যেটা লিখতেছেন সেটা সঠিকভাবে আসতেছে কি না। ধরেন আপনি লিখতেছেন ABC কিন্তু এখানে লেখা চলে আসতেছে অন্য কিছু। সো এদিকে খেয়াল রাখবেন। সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি BMET। এবার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি। দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা এখানে ওপেন হয়ে গেছে। এবার আপনাকে অ্যাসেসর পুনরায় বলতে পারে যে আপনি যেহেতু BMET দিয়ে এটা পাসওয়ার্ড সেট করেছেন, এখন আপনি এটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে এখানে 1 2 3 4 করে দেবেন। সো এটা কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন? সো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য পুনরায় আপনাদেরকে ফাইলে চলে আসতে হবে। এখান থেকে ইনফোতে ক্লিক করতে হবে, এখান থেকে প্রোটেক্ট ওয়ার্ক বুক ক্লিক করতে হবে এবং এখান থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। সো এটা ক্লিক করলে দেখবেন যে আগে যে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে। এটাকে আপনি এখান থেকে মুছে দেবেন এবং নতুন করে পাসওয়ার্ড দিয়ে দেবেন 1 2 3 4। এবার এখান থেকে ওকেতে ক্লিক করবেন, পুনরায় আবার দিবেন 1 2 3 4। এবার ওকেতে ক্লিক করবেন। তার মানে আপনার পুরনো পাসওয়ার্ড মুছে গিয়ে নতুন পাসওয়ার্ড হয়ে গেল। এবার এখান থেকে সেভে ক্লিক করবেন, তাহলে আপনার নতুন পাসওয়ার্ড এখন থেকে কাজ করবে, পুরনো পাসওয়ার্ডে কোনো কাজ করবে না। এরপর আপনাকে বলতে পারে যে এটাকে আপনি PDF প্রিন্টার ইউজ করে এটাকে প্রিন্ট করার জন্য বলতে পারে। সো আপনি এটা করার জন্য ফাইলে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করবেন। কিছুক্ষণ পূর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি প্রিন্টারে অ্যাডজাস্ট করবেন, এক পেজে নিয়ে আসবেন। সো আমাদের যেহেতু এক পেজে আছে, আমরা এখান থেকে PDF প্রিন্টার ইউজ করব। এখান থেকে আমরা মাইক্রোসফট প্রিন্ট টু PDF অথবা অন্য যে কোনো PDF প্রিন্টার ইউজ করবো এখান থেকে আমরা। সো আমরা এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু PDF সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে কত কপি প্রিন্ট করব, যদি বলা হয় যে 2 কপি 3 কপি 4 কপি, সেই অনুযায়ী আমরা এখান থেকে কপি দিয়ে দেব। সো আমরা এখান থেকে 1 কপি রেখে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করছি। এবার দেখতেছেন যে আমাদের সামনে এভাবে প্রিন্ট সেভ প্রিন্ট আউটপুট অ্যাস নামে একটা অপশন চলে আসলো। সো আমরা এখান থেকে লোকেশন আমরা ডেস্কটপ দিয়ে দিচ্ছি, আমাদের ফোল্ডারটাকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটা ফাইল নেম দিয়ে দেবো। সো আমি এটার ফাইল নেম দিচ্ছি প্রিন্ট ডকুমেন্ট। সো প্রিন্ট ডকুমেন্ট দিয়ে আমি সেভ করে রাখছি। এবার আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেল। এবার আমরা ফোল্ডারে চলে আসি। দেখতে পাচ্ছেন এটা আমাদের হয়ে গেল। আমরা ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের এটা PDF-এ সেভ হয়ে গিয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণভাবে এই জব শিটটা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের যে প্রশ্নগুলো বা আপনারা যে বিষয় নিয়ে বেশি সমস্যায় পড়েন সেগুলো সহজ ভাষায় বোঝানোর। তারপরেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি সেই ব্যাপারগুলো পরবর্তীতে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। এবং যদি এমন কোনো কিছু পয়েন্ট বা এমন কোনো বিষয় বা এমন কোনো পদ্ধতি জানা থাকে যেটা আমি এখন পর্যন্ত দেখিনি বা দেখাই নেই, সো সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন, যাতে আমি পরবর্তীতে সেগুলো থেকে নিজেকে সংশোধন করে নিতে পারি। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।